ওকে, শুরু করছি আজকের আলোচনা। 49তম বিসিএস বিশেষ শিক্ষা প্রিলিমিনারি পরীক্ষা, গতকালকে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন সমাধান, শুধু ইংরেজি অংশ। আজকে আমরা ইংরেজি অংশের যে 20টি কোশ্চেন ছিল, এই 20টি কোশ্চেন ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেখার চেষ্টা করব। ওকে, তো চলুন শুরু করি। প্রথমেই কোশ্চেন নাম্বার 1 and 2। নাজিমুদ্দিন, আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। তো চলে আসি, আজকের প্রথম প্রশ্নটা কি বলা আছে দেখেন। প্রথম প্রশ্নে বলা আছে পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান শব্দটি আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। কোন শব্দটি সঠিক বানানে রয়েছে? কোন শব্দটি সঠিক বানানে রয়েছে? দেখেন, স্পেলিং থেকে আমরা একটু প্রথমেই কিন্তু বিশ্লেষণটাও দেখাবো যে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসে, এবং কারেক্ট স্পেলিং থেকে এমন কোনো পরীক্ষা নাই যে কোশ্চেন হয় না। 20টা কোশ্চেন থাকলে, 15টা কোশ্চেন থাকলে, 10টা কোশ্চেন থাকলেও একটা কোশ্চেন কিন্তু আমরা কারেক্ট স্পেলিং থেকে পেয়ে থাকি। তো বলেন নাজিমুদ্দিন, কোনটা অ্যান্সার হতে পারে? 1 নাম্বার কনসিয়েনশাস। কনসিয়েনশাস। সো এটা উচ্চারণ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এটা বাংলাটা হচ্ছে বিবেকবান। বিবেকবান। এই স্পেলিংটি আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে 1061 নাম্বার পেজে ছিল, কোশ্চেন 115-এর মধ্যে সরাসরি পাবেন। কনসিয়েনশাস। সো এই শব্দটা কিন্তু ওখানে ছিল, তো এমসিকিউ আকারেও ছিল, এটা একটা বিগত সালের ওয়ার্ড, আবার এটা আমাদের বইয়ের মধ্যে টেবিলেও ছিল। সো যে যেভাবেই পড়েন না কোনো, প্রশ্নটা কমন পেয়েছেন। আবার এটা যেহেতু বিগত সালের কোশ্চেন, সো আপনি বিভিন্ন বইতেও কিন্তু পেয়েছেন। তার মানে আমরা একটা রিসার্চ করে দেখলাম যে যেগুলো বিগত সালের কোশ্চেন সেগুলো আপনারা সব বই থেকেই পড়লেই পাচ্ছেন, বাট বিগত সাল ছাড়া ওই প্রশ্নগুলো আপনার বিভিন্ন বইয়ের টেবিলে নতুন কিছু যোগ করা আছে কিনা সেগুলো জানতে হবে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বার, কন সি এন শ্বাস। তো স্পেলিং মনে রাখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিভাইড রুল ফলো করতে হবে। ওই শব্দের স্লেবল ভেঙে ভেঙে উচ্চারণটাকে আমাদের ব্রেইনে নিতে হবে, তাহলেই সম্ভব। যেমন এইখানে কন সি, এই SCHI এটাকে সি বলছি উচ্চারণে, এন শ্বাস। তো 4টা স্লেবল যদি ভেঙে নেন তাহলে এটা আপনার সারা জীবন মনে থাকবে। জাস্ট উচ্চারণটা কয়েকবার পড়েন, ভবিষ্যতে আপনার বানান মুখে মুখে চলে আসবে। কনসিয়েন শ্বাস, কনসিয়েন শ্বাস। ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যেহেতু বিসিএস কোশ্চেন সলিউশন সবারই প্রয়োজন হবে। 2 নম্বর প্রশ্ন বলছে উই নো দ্যাট, আমরা জানি যে দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, পৃথিবী হচ্ছে একটা গ্রহ। ওকে, এখন এইটা হচ্ছে ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা সবার সবচেয়ে বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে ক্লজ অধ্যায় থেকে। তো ক্লজ অধ্যায় থেকে আমরা ক্লজের যে শ্রেণী বিভাগ পড়ি, এবং ক্লজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজে আমরা কিভাবে প্রকারভেদগুলো জানি। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মূলত আমরা 4 প্রকারই পড়ে থাকি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 4টার মধ্যে 3টার মধ্যে আবার অ্যাডভার্বকে আবার 4 ভাগে ভাগ করা যায়। তো 3 প্রকারের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তো এখানে আমরা কোন ক্লজ হিসাবে এটাকে চিনব বলেন? 2 নাম্বার উই নো দ্যাট, আমরা জানি যে দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, পৃথিবী হচ্ছে একটা গ্রহ। সো আমাদের সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে এই যে দ্যাট থাকার ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট যুক্ত অংশ বা দ্যাট যুক্ত যে ক্লজটা পাবো সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজটা যদি কোনো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে, অবজেক্টের পজিশনে কাজ করে, বা আমরা ওই ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে অ্যান্সার হিসাবে মিলাতে পারি, তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। কিভাবে? আমরা যদি বলি যে উই নো, আমরা জানি, আমরা কি জানি, হোয়াট ডু উই নো, আমরা কি জানি, তখন অ্যান্সারটা হচ্ছে দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, পৃথিবী হচ্ছে একটা গ্রহ। এই বিষয়টা বা এই ঘটনাটা আমরা জানি, তাহলে এই অংশটাকে পুরোটাকে আমরা অবজেক্ট হিসাবে ট্রিট করতে পারি, অবজেক্ট হিসাবে ট্রিট করতে পারি। দ্যাটস ওয়াই এই অবজেক্টের পজিশনে কোনো ক্লজ যদি থাকে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, তাহলে আমরা ওই সাবঅর্ডিনেট ক্লজকে বলবো হচ্ছে নাউন ক্লজ। ওই সাবঅর্ডিনেট ক্লজকে বলবো নাউন ক্লজ। তো এই প্রশ্নটা কিন্তু সরাসরি বিগত সালে এই পর্যন্ত আসে নাই, বাট এই প্রশ্নটা আমাদের বইতে এমনভাবে বিশ্লেষণ করা আছে যে কিভাবে নাউন ক্লজ চিনবেন, সেই রুলসটা যদি কারো আয়ত্ত থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু সে উত্তরটি করতে পারবে বা করতে পেরেছেন। সো এই জন্য আপনাদেরকে বলছি যে বারবার শুধু বিগত সালের কোশ্চেন নয়, রুলসগুলোকে আয়ত্ত আনার চেষ্টা করতে হবে। এই বইটাতে আমরা যে বিগত সালের কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো বাছাইকৃত, যাতে করে আপনি চাইলেও যে কোনো রুলসটাকে কভার করে নিতে পারেন, পরীক্ষায় নতুন প্রশ্ন আসলেও উত্তর করতে পারবেন। ওকে, তাহলে 2 এর অ্যান্সারটা হচ্ছে এটা হচ্ছে একটা নাউন ক্লজ, এটা একটা
নাউন ক্লজ। আশা করি বিষয়টা ক্লিয়ার। লাবণী বলছেন হচ্ছে 1 ডি নাম্বার, রাইট। নেক্সট ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই, যাদের প্রয়োজন তাদের উপকারে আসবে। এরপর আসেন 3 নাম্বার প্রশ্ন, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। সো এই চ্যাপ্টারটার নাম কি? বিসিএস এ বারবার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেছে। চ্যাপ্টারটার নামটা দেখেন, এটা আমাদের বইতে এই নামে আছে, সেম ওয়ার্ড ইউজড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মানে একই শব্দ যেটা একটা সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচ নামে বা বিভিন্ন পার্টস অফ স্পিচের ইউজেস হিসাবে বসে থাকে। তো এই সেন্টেন্সে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো বেটার। নর্মালি আমরা বেটার শব্দটাকে কোথা থেকে আসছে জানি? আমরা জানি গুড থেকে এই শব্দটা আসে, গুড, বেটার, বেস্ট। তো সেই হিসাবে গুড একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাহলে অনেকেরই চিন্তা যে বেটার শব্দটা নিশ্চয়ই হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বাট এই প্রশ্নটাতে দেখেন বলছে বেটার শব্দটা কোন বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসেছে। তাহলে এইটা কিন্তু আপনার পার্টস অফ স্পিচের যে একটা ফুললি কনসেপ্ট, এই কনসেপ্টটা যদি থাকে তবেই পারবেন, নতুবা পারবেন না। তাহলে আসেন আমরা সেন্টেন্সের মধ্যে দেখি কোথায় ছিল এই রুলসটা দাঁড়ানো। উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার, এখানে বেটারটা কি? সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার। ইটস হার্ড টু ডিসাইড হুইচ ওয়ান ইজ বেটার। হি জয়েন্ড দ্য জিম টু বেটার হিজ হেলথ। দেখেন 4টা সেন্টেন্সে যে বেটারের ইউজেসটা আসছে। এখন কোন সেন্টেন্সে বেটারটা কি হিসাবে কাজ করছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, বিশ্লেষণ করে বুঝতে হবে। যেমন বলছে উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার, বেটার শব্দের পরে একটা নাউন আছে। সো আমরা এরকম রুলস প্রচুর পড়েছি যে নাউনের আগে কোনো শব্দ নাউনকে নিয়ে কথা বলবে, নাউনকে নিয়ে বিশ্লেষণ করবে, তাহলে ওই শব্দটার নাম হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে এখানে বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। বি নাম্বার, সাউন্ড শব্দ, ট্রাভেলস মানে হলো যেতে পারে বা শব্দ স্থানান্তর হতে পারে, বেটার ইন ওয়াটার পানির মধ্যে, দেন ইন এয়ার বাতাসের চেয়ে পানির মধ্যে শব্দের গতিটা বেশি। তাহলে বেশি বা ভালো সেই অর্থে এখানে বেটার শব্দটা বোঝাচ্ছে যে ট্রাভেল বেটার। তো এখন এই বেটার শব্দটার মানে হচ্ছে অপেক্ষাকৃত বেশি গতিতে বা বেশি ভালোভাবে। তাহলে এখানে ট্রাভেলস বেটার, ভালোভাবে যেতে পারে। তো বেটার শব্দটা পূর্বের ভার্বকে মডিফাই করেছে। তো যে শব্দ ভার্বকে মডিফাই করে আমরা অনেকবার পড়েছি, সেই শব্দের নাম হলো অ্যাডভার্ব। তাহলে এখানে বেটার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? কারণ বেটার শব্দটা ভার্বকে মডিফাই করেছে, ভার্বের অবস্থা প্রকাশ করতেছে। কিভাবে? যে সাউন্ড শব্দ ট্রাভেলস বেটার ভালোভাবে স্থানান্তর হতে পারে, ইন ওয়াটার পানিতে, দেন ইন এয়ার বাতাসের চেয়ে। ওকে, 3 নাম্বার বলছে ইট ইজ হার্ড। তাহলে আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি, বি নাম্বারটা উত্তর হচ্ছে বি নাম্বার। এরপরে ইট ইজ হার্ড টু ডিসাইড হুইচ ওয়ান ইজ বেটার, এইটা হচ্ছে আমরা বহুত এই রুলসটা পড়েছি। সেটা হলো বি ভার্বের পরে একটাই ওয়ার্ড থাকলে সেটি সাধারণত অ্যাডজেক্টিভ হয়, বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই যে এখানে বেটার শব্দটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসাবে আছে। ডি নাম্বার, হি জয়েন্ট দ্য জিম টু বেটার, এই যে সে যে বেটার, এই বেটার শব্দটা হচ্ছে ভালো করতে বা এটাকে অপেক্ষাকৃত উন্নত করতে তার স্বাস্থ্য। তাহলে এখানে বেটার শব্দটা হচ্ছে এই ক্রিয়ার সাথে যোগ হয়ে নন ফাইনাইট ভার্ব হিসাবে ইনফিনিটিভের কাজ করেছে। সো ইনফিনিটিভ হিসাবে টু বেটার মানে কি? ভালো করতে। তাহলে এখানে বেটার শব্দটা একটা ভার্ব হিসাবে আছে, এখানে বেটার শব্দটা একটা ভার্ব হিসাবে আসছে। ক্লিয়ার? তাহলে 3-এর উত্তরটা হচ্ছে 4 নাম্বার, টু বেটার। হি জয়েন্ট দ্য জিম টু বেটার হিজ হেলথ। এরপর আসি পরের প্রশ্নে, 4 নাম্বার, সেলিনা নকড ইট ড্যাশ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন। এখানে এই যে কালিনারি, এই শব্দটাকে আমরা অনেক সময় কিউলিনারি বলে থাকি, এটা হচ্ছে কালিনারি উচ্চারণ, কালিনারি। আবার এটাকে কিউলান্নারি বলা যায়। তো কালিনারি এটা বলতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার ব্রিটিশ উচ্চারণ, কালিনারি। লাবণী, নাজিম বলেন 4 নম্বর কি আনসার করবো আমরা? 4 বলছে সেলিনা নকড ইট, সেলিনা কি করেছে? এখানে নক করেছে। ডট ডট দ্য পার্ক উইথ হার পারফরমেন্স
ইন কুলিনারি আর্ট, এইভাবে যদি বাংলা করেন তাহলে মিলবে না। কারণ হচ্ছে এই প্রশ্নটাতে একটা ইডিয়মসের খেলা আছে, যে ইডিয়মসটা এখন পর্যন্ত কোনো বইতে যোগ করা নাই। সেটা হলো কি, নক ইট আউট অফ দ্য পার্ক। এই যে নক ইট আউট অফ দ্য পার্ক, তো এটার অর্থ হচ্ছে অসাধারণভাবে কোনো কিছু করা বা দারুণ সফলতা অর্জন করা, বা কোনো বিষয়ে কেউ যখন সবচেয়ে ভালো করে সেটাকে বলা হচ্ছে আপনার নক ইট আউট অফ দ্য পার্ক। নক ইট আউট অফ দ্য পার্ক, যা অর্থ হলো অসাধারণভাবে কোনো কিছু করা বা দারুণ সফলতা অর্জন করা। নক ইট আউট অফ দ্য পার্ক, তো এটা একটা ফ্রেজ। তো আপনাকে এখানে নক ইট আউট অফ দ্য পার্ক এইটা সিলেক্ট করতে হবে। এটা এমন না যে আপনি এটা কোনো একটা অর্থগত কারণে নিচ্ছেন, হ্যাঁ অর্থ থাকবে, বাট এইটা হলো ফ্রেজের প্রভাবটা বেশি। বুঝাইতে পারছি? তো 4 নম্বর প্রশ্নের বাংলাটা হচ্ছে এরকম যে সেলিনা তার রান্নাকলায় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। এখানে রান্নাকলা বলতে বোঝাচ্ছে কর্মর কথা বলতে পারেন, শিল্পকলা বা রান্নাকর্ম, শিল্পকর্ম, কর্মর কথা বলতে পারেন। অনেকে আবার কলা শব্দ ভালো নেবে না, এই মানে কলা মানে শিল্প বা বিদ্যা। তো সেলিনা তার রান্নাবিদ্যায় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। তো এই মনে থাকবে 4 নম্বরটা, এইটা একটা নতুন প্রশ্ন বিসিএস এ আসছে। দেখেন এইটা কিন্তু সামনে আস্তে আস্তে অন্যান্য পরীক্ষাতেও আসবে। তো এরকম বিসিএস এর নতুন নতুন অনেক বিষয় অবতারণা হয়, দেখা গেল 60% পুরাতন থাকলেও 40% নতুন থাকে। ওই নতুনগুলোকে ধরে ধরে বিভিন্ন পরীক্ষা আবার কোশ্চেন হয়। ঠিক আছে, আচ্ছা, তো 4-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। চলেন আমরা পরের প্রশ্নে যাই। 5 নম্বরে বলছে এ পারসন হু লিভস হিজ অথবা হার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইজ কল্ড। তার মানে স্থায়ীভাবে বসবাসের জন্য বা পার্মানেন্টলি সেটেলের জন্য একজন ব্যক্তি যখন তার দেশ ত্যাগ করে তখন এই ব্যাপারটাকে আমরা কি বলবো। এখানে আপনাদের জন্য সুন্দর একটা পার্থক্য রেখেছি। এই পার্থক্যটা খুব জরুরি। যাদের এই ইমিগ্রান্ট, এক্সপ্যাট্রিয়েট, মাইগ্রান্ট, এমিগ্রান্ট এই শব্দগুলোর মধ্যে পার্থক্য বোঝার সমস্যা হয় তাদের জন্য এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। 5 নম্বরে বলছে এ পারসন হু লিভস হিজ অথবা হার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইজ কল্ড। তখন কি বলা হয়, আমরা এখানে 4টা শব্দের একটু বিশ্লেষণ আগে বুঝতে হবে। যেমন 1 নম্বরটা বলছে এমিগ্রান্ট, যে এমিগ্রান্ট যাকে বলবেন সে তার দেশ থেকে যায়, কোথায় যায়? অন্য দেশে যায়, ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে যায়। এটাকে আপনি বলবেন হচ্ছে দেশত্যাগী। কেন দেশত্যাগী বলবেন? কারণ এইটা দ্বারা বোঝানো হয় যে আপনার দেশের একজন লোক সে বিদেশে চলে গেছে এবং স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ওখানে চলে গেছে। এই ধরনের লোককে আপনি বলবেন হচ্ছে এমিগ্রান্ট। কিন্তু এইটার সাথে একটা সমস্যা হলো, এইটার একটু মিলিয়ে নেন আপনারা, এইটার সাথে এইটা, এটা কিন্তু তার নিজের দেশে ওই লোকটাকে বলা হবে। ধরেন একজন মানুষ, একজন ব্যক্তি, সে তার নিজের দেশের লোকজন তাকে এই শব্দটা উচ্চারণ করবে যে আমার ভাই এমিগ্রান্ট, মানে কি সে বিদেশে চলে গেছে, পার্মানেন্টলি দেশ ত্যাগ করেছে। আচ্ছা গেল। আর এক্সপ্যাট্রিয়েট এইটাও তার নিজের দেশে, ওই ব্যক্তিটা তার নিজের দেশে মানুষ তাকে বলবে যে সে হচ্ছে প্রবাসী। কখন প্রবাসী বলবো? তখন সে টেম্পোরারি বাইরে যায়। আমাদের দেশের বহু জনগণ যারা কর্মের উদ্দেশ্যে বিদেশে যায়, এই মানুষগুলোকে আমরা বলি হচ্ছে প্রবাসী বা এক্সপ্যাট্রিয়েট। এক্সপ্যাট্রিয়েট তার মানে তারা ওন কান্ট্রি থেকে চলে যায়, গোস ফ্রম ওন কান্ট্রি টু ফরেন কান্ট্রি। কোথায় যায়? বিদেশে যায়। আচ্ছা, তারা স্টে করে টেম্পোরারিলি ওখানে, টেম্পোরারি, তাদেরকে বলা হচ্ছে প্রবাসী। তাহলে এই দুটো শব্দ মনে থাকবে, একটা হচ্ছে ইমিগ্রান্ট আর একটা হচ্ছে এক্সপ্যাট্রিয়েট। দুইটাই আমাদের দেশের লোকজন যখন অন্য দেশে যাবে তাদেরকে আমরা বলবো, বিদেশিরা বলবে না। এখন দেখেন বিদেশিরা কি বলে। ইমিগ্রান্ট, অ্যানাদার কান্ট্রি, গোস ফ্রম, কোথা থেকে যায়? অন্য দেশ থেকে যায়। আচ্ছা, টু নিউ কান্ট্রি, নতুন দেশে, পার্মানেন্টলি, একই জিনিস, পার্মানেন্টলি, স্থায়ীভাবে, অভিবাসী। এটাকে আপনি কিভাবে বলবেন? গোস ফ্রম অ্যানাদার কান্ট্রি। এখন ধরেন অন্য একটা দেশ থেকে কিছু লোক আমাদের দেশে আসলো, যারা এসে আমাদের দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করলো, এই লোকদেরকে আমরা বলবো অভিবাসী। মানে তারা হচ্ছে অন্য দেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করতেছে, তো তাদেরকে বলবো অভিবাসী বা স্থায়ী।
এখন এটা আপনি বলতে পারেন যে চীন থেকে একজন জাপানে গিয়ে স্থায়ী বাস করছে, ওই চীনের লোককে আপনি বলতে পারেন কি অভিবাসী। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অন্য দেশের কথা, গোস ফ্রম অ্যানাদার কান্ট্রি, অন্য দেশ থেকে যায় নতুন আরেকটা দেশে দেয়, পার্মানেন্টলি বাস করে, তাকে বলি অভিবাসী। সো এইগুলো এইভাবে মিনিং বোঝার উদ্দেশ্য হচ্ছে এইখানে দেখেন এমনভাবে দিয়েছে আপনাদেরকে বিপদে ফেলে দিয়েছে। পরেরটা মাইগ্রান্ট। মাইগ্রান্ট মানে হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে একটা প্লেস থেকে যে আরেকটা প্লেসে টেম্পোরারি যায়। এই অভিবাসী হচ্ছে মৌসুমী শ্রমিক হিসাবে বলতে পারেন, যারা এক দেশ থেকে আরেক দেশে চলে যায় শ্রমিক হিসাবে। এটাও আমাদের দেশের লোকজন তাদেরকে বলবে না, সে অন্য দেশের লোকজন এই মানুষগুলোকে এভাবে কমন নামে ডাকবে। তো এখানে বলছে কি, এ পারসন হু লিভস হিজ ওন অথবা হিজ অথবা হার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইজ অ্যানাদার। তো এটার নাম হলো এমিগ্রান্ট। পার্মানেন্টলি কথাটা আছে দেখেন, দেখছেন পার্মানেন্টলি, পার্মানেন্টলি। এবং আরেকটা কথা বলছে যে লিভ করে তার নিজের কান্ট্রি, সেটেল করে অন্য দেশে। ঠিক আছে, তার মানে এই যে ওয়ান্স ওন কান্ট্রি থেকে যায়, গোস ফ্রম হিজ ওন কান্ট্রি, তার দেশ থেকে যায়, হ্যাঁ তার দেশ থেকে যায় এবং সে অন্য দেশে গিয়ে স্থায়ী হয়। সো তার দেশের লোকজন তাকে কি বলবে, এমিগ্রান্ট বলবে, এমিগ্রান্ট। 5 নম্বর ক্লিয়ার। তাহের আহমেদ, চলছে 49তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনের সমাধান। 6 নম্বর বলেন, 6 7 একসাথে বলবো। কোশ্চেন নাম্বার 6 and 7 কি হবে এগুলো অ্যান্সার। 6 নম্বরে বলছে চুজ দ্য সিনোনিম ফর ফ্রাইট। ফ্রাইট শব্দের সিনোনিম কি, ফ্রাইট। এই ফ্রাইট হচ্ছে, ফ্রাইট মানে হলো ভয়। ফ্রাইট শব্দের অর্থ হচ্ছে ভয়, ভয়, ভীত বা কোনো বিষয় শঙ্কিত, সামনে আসন্ন কোনো বিষয় যখন শঙ্কিত, চিন্তিত, ভীত, এই ধরনের বাক্যের বেলা সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রিহেন্সিভ বা গ্রেপ্তারমূলক, ভীতিমূলক। তো 6 এর উত্তরটা হচ্ছে সি নাম্বার। 7 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এখানে কোন শব্দটা আছে যেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, সেই শব্দটা কি। 7 এর উত্তরটা হচ্ছে ক্যানন। ক্যানন মানে কি, ক্যানন মানে হলো, এখানে ক্যানন মানে গুলি, ক্যানন মানে অনেকগুলো ক্যাননের মিনিং আছে। ক্যানন মানে কামান, ক্যানন মানে বন, কিন্তু এখানে ক্যানন মানে আপনি বলবেন হচ্ছে গুলি। গুলি মানে বন্দুকের গুলি, হ্যাঁ পিস্তলের গুলি। লাইট আসছে লাইট থেকে, লাইট যখন আমরা বাল্ব বা বাতিকে বুঝাই সেখান থেকে লাইট সিঙ্গুলার প্লুরাল হয়। শুট, শুট মানে গুলি, ঠিক আছে। আচ্ছা এটা নিজের সিঙ্গুলার আছে, এটা প্লুরাল আছে। আচ্ছা এরপর বলছে কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া শব্দটি আসে, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া আসে। আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে 7 নম্বরে অ্যান্সার করব। 7 এর অ্যান্সারটা হচ্ছে ক্যানন। তাহলে এই শুটস মানে আসলে গুলি আর ক্যানন মানে আসলে কামান, কামান। সো কামান, একটা কামান, দুইটা কামান, যাই বলেন, ক্যানন শব্দটাকে নিজেই সিঙ্গুলার নিজেই প্লুরাল, এটার সাথে এস ব্যবহার করার প্রয়োজন হয় না, ঠিক আছে, এস ব্যবহারের প্রয়োজন হয় না। এগুলো সবই কিন্তু বেশিরভাগই এক্সপার্ট ইংলিশ বইতে হুবহু আছে, এক্সপার্ট ইংলিশ বইতে হুবহু আছে। সাকিমউদ্দিন বলছেন 7 নাম্বারটা আপনি এক্সামে দিয়েছিলেন। হ্যাঁ এগুলো আমরা এক্সামে প্রচুর পরীক্ষা নিয়েছি, প্রচুর, যারা নিয়মিত পরীক্ষা দেন তারা জানেন। তো 7 এর উত্তরটা হচ্ছে ক্যানন, আর ক্যানন মানে হচ্ছে কামান। এই কামান শব্দটা নিজেই সিঙ্গুলার নিজেই প্লুরাল, আর বাকিগুলো সিঙ্গুলার প্লুরাল রূপ চেঞ্জ আছে। ক্রাইটেরিয়া আসছে ক্রাইটেরিয়ন থেকে, হ্যাঁ ক্রাইটেরিয়ন থেকে। ক্লিয়ার। 6 এবং 7। নেক্সট 8 নাম্বার, বাক্যটার প্যাসিভ কোনটা হবে, প্যাসিভ। মিজানুর রহমান বলছেন ক্যানন, ওকে। 8 নাম্বার, দ্য প্যাসিভ পিপুল থট দ্যাট দ্য ডেসপট was corrupt. People thought that, লোকজন ভাবে যে, the despot, এই ডেসপটের বাংলা মিনিংটা এখানে দিয়েছি আপনাদেরকে। ডেসপট মানে অত্যাচারী শাসক। ডেসপট মানে হলো অত্যাচারী শাসক, ডেসপট। পিপুল থট, লোকজন চিন্তা করলো যে দ্য ডেসপট ওয়াজ করাপ্ট, মানে কি স্বৈরশাসক হচ্ছে কি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত।
এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এখন চেয়েছে কি প্যাসিভ। সমস্যা হচ্ছে এইটা আছে কমপ্লেক্স সেন্টেন্সে, তো কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ চেয়েছে। এটা একটা অ্যাডভান্স রুল, আপনারা এক্সপার্ট ইংলিশ বইতে অ্যাডভান্স রুলস নামে প্রচুর রুলস পাবেন, সেই অ্যাডভান্স রুলস থেকেই দেওয়া এই কোশ্চেনটা। অ্যাডভান্স রুলসে বলা আছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আপনি ভয়েস চেঞ্জটা কীভাবে করবেন। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হলো আপনি চাইলে কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশের ভয়েস করতে পারেন, অথবা ওই সেন্টেন্সটাকে যদি অর্থগতভাবে কোনোভাবে এক সিম্পল সেন্টেন্সে নিয়ে এসে করা যায় তাও করতে পারেন। তো এখানে 8 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হিসাবে দুটি অপশন আছে, বি এবং সি। তা আপনি যদি মনে করেন যে এইটাকে আপনি প্যাসিভ করবেন তাহলে দাঁড়াচ্ছে ইট ওয়াজ থট। কেন? এখানে কিন্তু এই থট শব্দটা পাস্ট টেন্স, তার মানে এখানে ওয়াজ থট পাস্ট টেন্সের প্যাসিভ। দ্যাট দ্য ডেসপট ওয়াজ কারাপ্ট, এটা আপনি যেমন ছিল তেমনই রাখলেন, এটাও এক ধরনের অর্থ আসবে, বাক্যটা ঠিক আছে। দ্য ডেসপট ওয়াজ থট টু বি কারাপ্ট, এই সেন্টেন্সটা আরো বেশি ঠিক আছে। কিভাবে? এই যে মূলত সাবজেক্টটা এই ডেসপটকে যদি আপনি সামনে নিয়ে আসেন, ধরে নেন আপনি এরকম চিন্তা করলেন, পিপুল থট, এই দ্যাট বাদ দিয়ে চিন্তা করেন, লোকজন মনে করলে যে এই স্বৈরশাসক হচ্ছে দুর্নীতিগ্রস্ত। আচ্ছা, এখন আপনি এটাকে ঘুরিয়ে বললেন দ্য ডেসপটকে বা এই স্বৈরশাসককে লোকজন কিভাবে, লোকজন স্বৈরশাসককে কিভাবে, সেটা হচ্ছে কি হিসাবে চিহ্নিত করে, সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত হিসাবে। সো এই কারণে ওয়াজ থট, হ্যাঁ, এই থটটাকে আমরা প্যাসিভ করছি। অর্থাৎ মানে কাকে ভাবা হয়? এই ডেসপটকে ভাবা হয়। কি ভাবা হয়? টু বি কারাপ্ট, মানে সে হচ্ছে দুর্নীতিগ্রস্ত। সো এখানে কিন্তু অ্যান্সার হিসেবে আমরা সি নাম্বারটাকে বেশি প্রাধান্য দিব। সি নাম্বার না থাকলে সেকেন্ডারি অপশন হিসেবে বি নাম্বারকেও নিতে পারবো। এখন পরীক্ষার হলে যদি বলেন যে বিসিএস এরকম কোশ্চেন কেন থাকে, বিসিএস এ প্রতিবারই একটা দুইটা কোশ্চেন এরকম অ্যান্সার নিয়ে ঝামেলা থাকে, যে ওনারা কোনটাকে অ্যান্সার নেবে ওনারাই ভালো জানে। তবে আমরা যারা এখানে থাকি পড়াই, আমরা এক এক সময় এক এক শিক্ষক এক একটা মতামত দিয়ে থাকি। হ্যাঁ, এটা এক এক শিক্ষকের এক একটা মতামত থাকতে পারে প্র্যাকটিক্যালি, তো সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। তো 8-এর অ্যান্সারটা সি, অথবা না থাকলে আমরা বি করব। নেক্সট চলে যাব পরের প্রশ্নে। 9 নম্বর, আফটার লাঞ্চ, দুপুরের খাবারের পর, উই ওয়েন্ট ফর এ লেইশারলি স্ট্রল। এখানে আমি একটা নতুন শব্দ পেয়েছি আপনাদের জন্য, এই শব্দটা আমি জানতাম না আগে। স্ট্রল, স্ট্রল মানে কি? স্ট্রল মানে হলো হালকা হাঁটাহাঁটি। স্ট্রল মানে কি বলেন? হালকা হাঁটাহাঁটি। আর লেইশারলি মানে, এই লেইশারলি এটা হলো স্থিরভাবে, মানে আপনি হালকা হাঁটাহাঁটি করছেন বাট সেটা আরও ধীরে সুস্থে, মানে আপনি হাঁটছেন ধুলে হেলে, বা এখানে হাঁটার ক্ষেত্রে কোনো পরিশ্রম নাই, নর্মালি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন, কোনো পরিশ্রম নাই, এ ধরনের হাঁটাকে এটা বলা হচ্ছে। ঠিক আছে, তো সেই হিসাব করলে 9 নাম্বারটা এখানে জানতে চেয়েছে যে লেইশারলি এই শব্দটা এখানে কি। দেখেন এইদিকে একটা আর্টিকেল ওয়ার্ড আর এইদিকে একটা নাউন ওয়ার্ড। সো আর্টিকেল আর নাউনের মাঝখানে আমরা অনেকবার এই রুলসটা পড়েছি। আর্টিকেল আর নাউনের মাঝখানে যে শব্দটা থাকে সেটা নর্মালি ওই নাউনকে নিয়ে কথা বললে এটা হলো একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। তো এটা অ্যাডজেটিভ, লেইশারলি স্ট্রল, এটা হলো একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। সো ওখানে এটা হলো স্থিরভাবে, যদিও বলতে পারেন যে স্থিরভাবে হালকা হাঁটাহাঁটি। হ্যাঁ, হাঁটাহাঁটিটা তো নাউন, ঠিক আছে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। সো 9-এর অ্যান্সার হলো অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ। 10, সামওয়ান স্নিজড লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল। আচ্ছা, হল রুমের লাস্ট থেকে বা শেষ দিক থেকে একজন কি করেছে? কেউ একজন স্নিজড। এই স্নিজড মানে হাঁচি দেওয়া, এই স্নিজড মানে হাঁচি দেওয়া, এই স্নিজড মানে হাঁচি দেওয়া। সামওয়ান স্নিজড লাউডলি, কেউ একজন স্নিজড লাউডলি হাঁচি দিয়েছে অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল, হলের পিছন থেকে। এইখানে এই সেন্টেন্সের এই স্নিজ শব্দটা একটা ভার্ব, ঠিক আছে জোনাকি? বলেন ভার্ব বটে, কিন্তু সেটা কোন ধরনের ভার্ব এটা জানতে চেয়েছে। 10 নম্বরটা ভার্ব, ঠিক আছে বুঝলাম, কিন্তু বাট এটা কেমন ভার্ব? এইটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। কিভাবে বুঝবো? কারণ স্নিজ শব্দটাকে আপনি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চেনার ক্ষেত্রে প্রমাণ হলো অবজেক্ট আছে কি নাই। যদি অবজেক্ট না থাকে ইনট্রানজিটিভ, যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ। তো এটার অবজেক্ট নাই। অবজেক্ট চেনার উপায় হচ্ছে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে, হোয়াট বা হুম। তো হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করেন, উত্তর নাই। বাট আপনি যদি হাউ দ্বারা প্রশ্ন করেন তাহলে আপনি উত্তর পাবেন অ্যাডভার্ব।
লাউডলি। তো হাউ দ্বারা প্রশ্ন করে কোনো ভার্বের উত্তরটা যদি তার পাশেই থাকে তাহলে এটা আসলে ট্রানজিটিভ না, ইনট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে আমাদের পেজে অনেক ভিডিও আছে, ফেসবুকে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সো 10-এর অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বার, ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ 10-এর উত্তর 2। ওকে, নেক্সট 11-12 বলেন। আমরা আজকে বলছি যে 49তম বিসিএস স্পেশাল বিসিএস মোট 20টা কোশ্চেন সলিউশন আছে, 20টা প্রশ্ন উত্তর করব, বিশ্লেষণ করব গ্রামারগুলো। 11 হুইচ জেন্ডার ইজ দ্য নাউন অফ নেইবার। নেইবার মানে কি? নেইবার মানে প্রতিবেশী। প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী। এখানে নেইবার কোন জেন্ডার? নেইবার মানে প্রতিবেশী। তো প্রতিবেশী তো মানুষ বটেই, এখন সে মেইলও হতে পারে ফিমেলও হতে পারে, অতএব সুন্দর একটা শব্দ দিয়েছে। তো এটা হচ্ছে কমন নাউন, কমন, এটা একটা কমন জেন্ডার। কারণ কি, এটা জেন্ডার হিসাবে এটা ম্যাসকুলিন ফেমিনিন আপনি কোনোটাই বলতে পারতেন না। সো এটা হচ্ছে একটা কমন জেন্ডার। 12 নাম্বার, দে টকড অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন। বহু জায়গায় আছে আমাদের বইতে এই জিনিসটা, সেটা হলো অ্যাবাউটের পরে বা প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা নিঃসন্দেহে নাউনের কাজ করে। আর ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে তো সেটা তো সিম্পলি জিরান্ডই হয়, এটা আপনারা জানেন। ভার্ব প্লাস আইএনজি জিরান্ড। এখন এটা কি ভার্বাল নাউন বলা যায় কিনা, এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন। নরমালি এটা সবাই পেরেছেন আপনারা যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি এটা জিরান্ড, ঠিক আছে। কিন্তু এটা কি ভার্বাল নাউন বলা যাবে কিনা? ভার্বাল নাউন ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত জিরান্ড বা নাউন অপশনে থাকবে। বাধ্য হয়ে কখনো যদি বলতে হয় সেটা ভার্বাল নাউন বলতে পারবেন যদি জিরান্ড বা নাউন অপশনে অ্যাভেলেবেল না থাকে। তো ভার্বাল নাউনের আরেকটা স্ট্রাকচার অনেকে আমরা বলি এরকম, আর্টিকেল প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস যদি প্রিপোজিশন থাকে তাহলে আমরা এটাকে বলি ভার্বাল নাউন, এটাকে বলি ভার্বাল নাউন। সো 12-এর উত্তরটা আসলে সি নাম্বারও আপনি বলতে পারেন, কিন্তু কখন? যতক্ষণ পর্যন্ত জিরান্ড নাউন থাকবে ততক্ষণ না, জিরান্ড নাউনকে আগে প্রাধান্য দিতে হবে। তো আমি কিন্তু আপনাদের কোশ্চেনের ক্ষেত্রে এটা ভেঙে দিচ্ছি যে কোনটাকে আগে প্রাধান্য দিবেন। অনেক শিক্ষকই এখানে অনেকভাবে বিশ্লেষণ করবে, সবারটা আপনি কিভাবে নেবেন আপনার খুশি, কিন্তু বাট ব্যাপারটা বুঝতে হবে যেখানে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত শব্দ অন্য আরেকটা প্রমাণ প্রিপোজিশনের আগে, তো দুই দিক দিয়ে আপনি বলতে পারেন। তো এটা গোয়িং মানে এখানে গমন অর্থে ব্যবহার করা হচ্ছে। গোয়িং কি? গমন। দে টকড অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন, মানে ছুটিতে যাওয়া বা ছুটিতে গমনের বিষয়ে তারা কথা বলছে। তো এটা জিরান্ড বা নাউন বলবেন, যদি অপশনে না থাকে বাধ্য হয়ে আপনি সি নাম্বারে যেতে পারবেন। নেক্সট 13, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের কোনটা সঠিক? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সবই এক্সপার্ট ইংলিশে আছে। দেখেন এক্সপার্ট ইংলিশে এটা 588 পেজে ছিল, হুবহু প্রশ্ন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট 13 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমি আপনাদেরকে একটু বলি, হ্যাং শব্দটার দুইটা রূপ আছে। এটা হ্যাং হচ্ছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি এটাকে আপনি পাস্ট ফর্ম করেন হাং, আরেকটা পাস্ট ফর্ম আছে হাং, আরেকটা পাস্ট ফর্ম আছে হ্যাংড, আরেকটা পাস্ট ফর্ম আছে হ্যাংড। তিনটা পাস্ট পার্টিসিপল, মানে দুইটা স্টাইলে আর কি। এইটা হলো আপনার কোনো বস্তু বা কোনো কিছুকে ঝুলাবেন, এটা হলো সেটা। আর হ্যাংড এইটা হচ্ছে ফাঁসিতে ঝোলা, এটা হলো ফাঁসিতে ঝোলা, ফাঁসিতে ঝুলে গেলেন, ফাঁসিতে ঝোলানো। তো হ্যাংয়ের দুইটা স্টাইল আছে। তো কমন মিস্টেক চ্যাপ্টার আছে একটা এক্সপার্ট ইংলিশ বইতে, সো ওই কমন মিস্টেক চ্যাপ্টারটা আপনি এটা পাবেন, একদম হুবহু আলোচনা করা আছে এক্সপার্ট ইংলিশে, কমন মিস্টেক চ্যাপ্টারে পাবেন। তো এখানে দেখেন কি বলা আছে, হ্যাং, এখানে করেন হাং, বস্তু ঝোলানো। বস্তুর ক্ষেত্রে এই যে ইউটাকে আপনি যদি একটা হ্যাঙ্গারের আকৃতি দিতে পারেন, ইউটাকে এরকম করে উল্টে দেন আর এখানে একটা লাঠি দিয়ে দেন, এটা হলো একটা হ্যাঙ্গার। তা আপনি হ্যাঙ্গারে সাধারণত কি বস্তু ঝোলান, মানুষ তো ঝোলান না। তাহলে এইভাবে আপনি মনে রাখতে পারেন আর কি জিনিসটা। আর এইদিকে হ্যাংড মানে ইডি, শুধু এই হ্যাংয়ের সাথে কোনো ভায়েল টয়েল চেঞ্জ নাই, ডাইরেক্ট ইডি যোগ হয়েছে। এই হ্যাংড হলো ফাঁসি দেওয়া, এটা মনে রাখার জন্য আপনি ভাবতে পারেন ইডি সমান দড়ি, ইডি ডি এর সাথে মিল করে দড়ি,
যদি এইভাবে চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন, তাহলে এটা আপনার মনে থাকবে। ঠিক আছে, যে দড়ি লাগে, ফাঁসি দিতে দড়ি লাগে, হ্যাংড ইডি সমান সমান দড়ি, ফাঁসি দিতে দড়ি লাগে, হ্যাংড ইডি সমান সমান দড়ি, এইভাবে মনে রাখতে পারেন, তাহলে আপনি বুঝবেন। এখন দেখেন বাক্যে কি বলছে, বাক্যে ছবি ঝুলানোর কথা বলছে, ছবি। তো ছবি ঝুলানো মানে এই যে হ্যাঙ্গার, হ্যাঙ্গার ইউ আকৃতি যেটা আছে সেটা উত্তর হবে। তো ইউ আকৃতি কয়টা আছে? ডি হবে না, কারণ ডি হলো ফাঁসি। হ্যাঁ, ফাঁসি দিতে দড়ি লাগে, ডি আছে মানে তিনটেই বাদ, সো আপনি একটাই অ্যান্সার পাচ্ছেন, বি নাম্বার। সহজ হয়ে গেল না জিনিসটা? আপনার সারা জীবন এই সমস্যাটা মুক্তি পাবেন যদি আমার এই সূত্রটাকে কাজে লাগাতে পারেন। কিচ্ছু না, জাস্ট মনে রাখবেন ইডি সমান সমান দড়ি, তাহলে হ্যাংড, হ্যাংড। আর হ্যাঙ্গার, এই যে ইউ আকৃতির হ্যাঙ্গার, ইউটাকে উল্টে দিলে হ্যাঙ্গার, হ্যাঙ্গারের বস্তু ঝুলাই, সো হাং, হাং এটা হলো বস্তু ঝুলানো। আশা করি বুঝতে পারছেন। নেক্সট 13 নম্বরের পরে চলে যাব পরের প্রশ্নে। 14, সাকিবউদ্দিন রনি, মোসাম্মদ আমিনা আক্তার, অনেকে উত্তর করেছেন। মিজানুর রহমান, ক্লাসটা শেয়ার করে দিব আমরা, কারণ এটা ফ্রি ক্লাস হিসাবে অনেকের জন্যই হেল্পফুল মনে করি আমি। 14 নম্বর, দ্য ইডিয়ম আইসিং অন দ্য কেক, এটা মানে কি? আইসিং অন দ্য কেক এটার মানে কি? আইসিং অন দ্য কেক, রিসেন্টলি কেকের বাজার ভাইরাল হয়েছে না আগারগাঁয়ে, রাস্তার পাশে কেক বিক্রি। তো এখানে ইডিয়ম আইসিং অন দ্য কেক মিনিংটা আগে যদি বুঝি, কেক মানে আপনি যেটা খান মজাদার একটা খাবার, তার উপরে যদি আবার আইস দেন, বরফ দেন, তাহলে ওই খাবারটা আরও একটু ভালো ফ্লেভার পাবে বা আপনার কাছে আরও একটু আকর্ষণীয় মনে হবে। তো একটা খাবার আপনি যখন সাধারণভাবে খেতে পারছেন, কোনো সমস্যা নাই, ভালো এনজয়, কেক এমনি মজাদার জিনিস, তার সাথে আপনি আরও ভালো যোগ করলেন আইসিং, যেটাকে এক্সট্রা সুবিধা বলা থাকে। তো সেই হিসাব করে 14 অ্যান্সার হচ্ছে বি নাম্বার। কীভাবে? অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি অ্যাডিশন, মানে আইসিংটা অতি প্রয়োজনীয় না, কোনো নেসেসারি প্রয়োজন না, এটা আননেসেসারি, আপনি দিলেও পারেন না দিলেও পারেন, অতিরিক্ত একটা সুখ, এটার নামই হলো আননেসেসারি অ্যাডিশন বা অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি অ্যাডিশন। এটাকেই বলা হচ্ছে আইসিং অন দ্য কেক, আইসিং অন দ্য কেক, এইটা আর কি। আশা করি এই যে ইডিয়মস থেকে 2টা প্রশ্ন পেলেন আপনারা, খুব গুরুত্বপূর্ণ। এর আগেও একটা দেখছি আর এই একটা। নেক্সট 15 নম্বর, উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। লাবণী আক্তার নীলা বলছিলেন 14 ডি হবে না, 14 আমরা বলছি বি হবে। দেখেন এই হুবহু এই প্রশ্নগুলো আপনারা পাবেন কোথায় পাবেন? এক্সপার্ট ইংলিশ বইতে 588 পেজে টপিক 4-এ পাবেন। এটা প্রিপোজিশন বোঝার অপেক্ষা রাখে না। কিভাবে? এটা আপনারা জানেন, এটা আমরা প্রিপোজিশনে আলোচনায় দিয়েছি। এক্সেপ্ট কথাটার মানে হলো ছাড়া বা ব্যতীত। এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। তো শুক্রবার ছাড়া প্রতিদিন আমরা কাজ করি। তো এটা যে প্রিপোজিশন বোঝার উপায় হলো এর পাশে যে শব্দটা আছে এই শব্দের সাথে কিভাবে অর্থগত সমন্বয় সাধন করেছে। তো ছাড়া বা ব্যতীত অর্থে আমরা জানি যে উইদাউট একটা প্রিপোজিশন আছে। তাহলে এই শুক্রবার ছাড়া, দেখেন এই বিভক্তিটা এখানে বাকি অংশের সাথে সংযোগ করেছে। শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন কি করি? কাজ করি। তো এটা একটা প্রিপোজিশন, ব্যাখ্যা বিশ্লেষণও লাগবে না, আপনারা নর্মালি এটা হয়তো বুঝতে পারতেছেন, তাই না? আচ্ছা, এই 15টা হচ্ছে আপনাদের ব্যাকরণ সাইড থেকে এবং মেমোরাইজিং সাইড থেকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে কোশ্চেনটা আসছে। এক্সপার্ট ইংলিশে আলহামদুলিল্লাহ এই 15টা প্রশ্নের অধিকাংশ কোশ্চেনই কিন্তু বইয়ের মধ্যে হুবহু ছিল। এই 15টা গেলে হচ্ছে মেমোরাইজিং এবং গ্রামার সংক্রান্ত। এখন দেখেন আরও 5টা প্রশ্ন আসছে। মোট 20টা কোশ্চেন ছিল এই 49তম বিসিএস এর স্পেশালে শিক্ষকদের জন্য। 16 নাম্বার এটা লিটারেচার। লিটারেচার থেকে 5টা কোশ্চেন আসছে। দেখেন লিটারেচারের 5টা কোশ্চেনই আলহামদুলিল্লাহ আমাদের এই যে এক্সপার্ট ইংলিশ বইতে ছিল। তো ছোট্ট একটা বই পড়লে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা 16 নাম্বার কি হবে বলেন? মাসুদ রানা বলছেন হচ্ছে 2টা বইয়ের মধ্যে কোনটা বেস্ট হবে। ইনশাল্লাহ আমি একেবারে আপনাদেরকে 100% কনফার্ম দিয়ে বলতে পারি, যে কেউ যদি সহজবদ্ধভাবে বই পড়তে চান তাহলে আপনাদের জন্য এই এক্সপার্ট ইংলিশটা সবচেয়ে বেশি ভালো হবে, বেটার হবে। কারণ এটা আপডেট বই এবং এখানে প্রচুর প্রশ্ন আছে যেগুলো রিসেন্ট আসতেছে এবং সামনে আসবে, এরকম প্রচুর অ্যাডভান্স লার্নিং আছে যা আপনি অন্য কোনো বইতে পাবেন না। নেক্সট 16 এর অ্যান্সার হচ্ছে 2 নাম্বার।
মেরি ওলেস্টনক্রাফট, এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উমেন, এই সাহিত্যকর্মটা কার লেখা? হ্যাঁ, এটা যদিও আমাদের এক্সপার্টের কিন্তু ছিল না, এটা একটা নতুন একটা আইটেম আর কি। সো অ্যান্সার হচ্ছে 16 এর বি। আমরা এখানে লিটারেচারে অত গবেষণা যাচ্ছি না, কারণ এগুলো হুবহু কোশ্চেন। রুবাইয়াত অফ খৈয়ম, এটা কে লিখেছেন? এটা হচ্ছে এডওয়ার্ড ফিজারল্যান্ড, এডওয়ার্ড ফিজারল্যান্ডের লেখা রুবাইয়াত অফ খৈয়ম। এখানে তার কিছু কন্ট্রিবিউশন আছে লেখায়, সেটা এখানে জানানো হচ্ছে। 17 নম্বরটা গেল। 18, দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই, এটা কে লিখছে? এই যে উইলিয়াম হাউটন। 18 নম্বর ইংলিশম্যান ফর মাই মানি। 19 নম্বর দ্য নোবেল উদারিং হাইটস, কে লিখছে? ও, ওয়াজ পেন্ড বাই দ্য অথর আন্ডার দ্য পেন নেম, যে অথর লিখছে সেই অথরের ডাক নামটা কি বা পেন নেমটা কি? সেটা হচ্ছে এই যে এলিস বেল। এবং লাস্ট কোশ্চেন 20 নম্বর, ডট আই ক্যান নট বাট কনক্লুড দ্য বাল্ক অফ ইউর নেটিভস টু বি দ্য মোস্ট pernicious race of little orders vermin that nature ever suffered to crawl upon the surface of the earth. The statement occurs in, এই স্টেটমেন্টে কি ঘটেছে? The statement occurs in, স্টেটমেন্টে কোথায় এটা আছে আর কি বলছে, এই লাইনগুলো কোথায় আছে? খুবই জটিল কোশ্চেন এগুলো, সাধারণত আপনি না পারাটার সম্ভাবনা বেশি। তবে সাহিত্যিকের স্টুডেন্ট যারা, তারা আবার পারবে। নন লিটারেচার বা নন সাহিত্যিকের স্টুডেন্টরা এগুলো সাধারণত পড়ে নাই, পারবে না। এটা অ্যান্সার হচ্ছে গালিভাস ট্রাভেল। সো এটা নিয়ে আপনাদের আফসোস করারও কিছু নাই, এরকম কোশ্চেন তো থাকবেই কিছু না কিছু। 20টা কোশ্চেন করলেই যে আপনি 20টাই পারবেন, তাহলে তো আপনি সব জানতা হয়ে গেলেন, তো এরকম তো হওয়া সম্ভব না। এই কারণে কিছু প্রশ্ন কমন না পড়লেও টেনশনের কোনো কারণ নাই, সবার জন্যই কমন পড়বে না। এই ছিল 20টা কোশ্চেনের আলোচনা। আজকের আলোচনায় আমরা এক্সপার্ট ইংলিশ থেকে দেখার চেষ্টা করলাম যে 49তম বিসিএসে কতগুলো কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলো কীভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম। সো এরকমভাবে প্রতিনিয়ত ফ্রি ক্লাসগুলো আপনারা এক্সপার্ট ইংলিশে পাবেন। আমাদের এক্সপার্ট ইংলিশ পেজে প্রতিনিয়ত ক্লাস হয়, প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আমাদের আয়োজন থাকে। 3 দিন এক্সাম আর 3 দিন হচ্ছে পরীক্ষা, ক্লাস থাকে, ফ্রি ক্লাস থাকে। তো এই ছিল আজকের আয়োজনে, সব মিলিয়ে আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।